এবিসি নিউজের নিয়মিত আয়োজন জেজেসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আলোচনায় যাচ্ছি মাসুদ কামালের কাছে। মাসুদ কামাল, আমরা জানি গেল কিছুদিন ধরে মানবিক করিডোর নিয়ে খুব আলোচনা হচ্ছিল। আজকে নিরাপত্তা উপদেষ্টা বলেছেন রাখাইনে মানবিক সহায়তা বাংলাদেশের একমাত্র বিকল্প, এবং উনি আরও বলেছেন যে এই মানবিক করিডোর যেটা নিয়ে কথা হচ্ছে কারোর সাথে আলোচনা হয় না। আজকে ওনার এই প্রেস কনফারেন্সে দেখলাম আর কি, আমার মনে হলো উনি একটু ব্যাক গিয়ারে গিয়েছেন আর কি, একটু মনে হয় পেছন দিকে যাচ্ছেন। আগে যেরকম বলেছিলেন যে মানবিক করিডোর দেওয়া হবে, আজকে বললেন যে না, কোনো এভাবে কোনো আলোচনা হয় নাই, হবেও না। কেবল হয় নাই না, উনি বলেছেন আলোচনা হবেও না। তো হবে না তো ভালো কথা, তাহলে কি যাবে? আবার উনি করিডোরের ব্যাখ্যাও দিলেন যে করিডোর দিয়ে নাকি মানুষ টানুষ যখন যায় ওইটা করিডোর হয়, এছাড়া এটা করিডোর না। তাহলে কী হবে এখানে? ওখানে কিছু ট্রাক যাবে। এবং এটা এর মধ্যে আপনার আমেরিকার কোনো চাপ নাই, চীনের কোনো চাপ নাই, কারো কোনো চাপ নাই, খালি জাতিসংঘের ব্যবস্থাপনায় যাবে, আমরা খালি নিরাপত্তা দেব যাওয়ার জন্য। এই হলো ওনার বক্তব্য। এই পুরো বক্তব্যটি আমার কাছে মনে হয়েছে একটা কনফিউজিং বক্তব্য। উনি কিছু একটা আড়াল করতে চান, উনি কিছু একটা খোলামেলা বলতে চান না। এটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে। কারণটা হলো এই যে আসলে প্রশ্নটা কি, মানুষ যাওয়ার তো প্রশ্ন ওখানে কখনোই ছিল না। কোন মানুষ যাবে? আমাদের মানুষকে ওখানে যাবে? তো মানুষ যাওয়ার প্রস্তাবটা হচ্ছে ওই প্রশ্ন উঠায় নাই। প্রশ্নটা উঠেছিল যে ত্রাণ সামগ্রীর মধ্যে নামে তার আড়ালে অন্য কিছু যাবে কিনা, অস্ত্রশস্ত্র যাবে কিনা, যেটা নিয়ে মিয়ানমার আমাদের প্রতি সন্দেহ করতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, রাখাইন কি একটা স্বাধীন রাজ্য? তারা কি স্বাধীনতা লাভ করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে? অথবা পৃথিবীর কোনো দেশকে রাখাইনকে একটা স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে? তো যখন আমি তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাই, তাদের সঙ্গে কোনো ধরনের সাহায্যের ভূমিকায় নিজেদেরকে আমরা অবতীর্ণ করি, তখন কিন্তু মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা, আমাদের সঙ্গে তো মিয়ানমারের সম্পর্ক এখন আছে। ওই সম্পর্ক তো এখনও কূটনৈতিক সম্পর্ক আছে, সবই আছে। অলরেডি মিয়ানমার এটা এই ব্যাপারে প্রতিবাদও জানাইছে আমাদের ব্যাপারে। তো ওইটা আমরা কেন করব? ওইটা করে আমাদের কী লাভ? উনি বলছেন যে এখানে আমাদের যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে এখান থেকে ফেরত পাঠাতে আমরা পাচ্ছি না, এটা করতে পারলে আমরা হয়তো ফেরত পাঠাতে পারবো। তো এটা করলে যে ফেরত পাঠাতে পারবো, সেই ধরনের কোনো প্রতিশ্রুতি কি উনি আরাকান আর্মির কাছ থেকে পেয়েছেন? অথবা রাখাইন যে আরাকান আর্মি আছে, ওরা কি বলেছে কখনো যে আপনারা আমাদের এই সাহায্যগুলি দিলে পরে আমরা আপনাদের রোহিঙ্গাদেরকে ফেরত দেবো? বারবার বলেন যে 12 লাখ রোহিঙ্গা এখানে আছে, আছে তো, ওইখানেও আছে। এই আমলেও তো আরও 1.5 লাখ ঢুকছে, ঢুকলো কেন? কাজেই এইগুলো হলো কি সব গোজামিল। এবং সবচেয়ে বড় কথা হলো এই ঘটনার মাধ্যমে উনি একটা রহস্য তৈরি করতেছেন, যে রহস্যটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। হয়তো বা এটাই ঠিক, মানবিক সাহায্য যাবে, হয়তো বা এটাই ঠিক, কিন্তু ওনারা যেভাবে এটা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় একটা ভাব করেছেন, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ না করে এই কাজটা করছেন, তাতে মানুষের মনে সন্দেহটা বাড়ে। এবং এই কথা জিজ্ঞাসা করা হইলে প্রেস সেক্রেটারি আবার বলে আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে। সব কিছু করার ম্যান্ডেট তারা কে দিল? সে দাবি করলেই হবে? সব কিছু করার ম্যান্ডেট কারো নাই। এটা তো একটা অনির্বাচিত সরকার, এটা ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস এই লোকগুলোকে নিয়ে নিয়ে বসাইছে, এবং এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তারও সব কিছু করার ম্যান্ডেট নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এগুলো হলো এক ধরনের অধ্যত্ব, এক ধরনের আমি বলবো যে এক ধরনের মূর্খতাও বটে। এবং গণবিচ্ছিন্ন সেই সরকার যে বেসিক্যালি নিজেদেরকে গণবিচ্ছিন্ন করে তুলছে ক্রমাগত, এটা তারই একটা নমুনা। ধন্যবাদ মাসুদ কামাল। কামাল উদ্দিন সবুজ, যেমনটা মাসুদ কামাল বলছিলেন যে আস্তে আস্তে এই সরকার গণবিচ্ছিন্ন করে তুলছে নিজেকে। আমার প্রশ্ন আপনার কাছে, আজকে নিরাপত্তা উপদেষ্টা আরও বলেছেন রাখাইনে সাহায্য প্রদানের রাজ্যটিকে স্থিতিশীল করে তুলবে। না, প্রথমে হচ্ছে যে রাখাইনে যে মানবিক করিডোরের যে বিষয়টা আসলো, এটা তো আর হঠাৎ করে আসে না। এমন কিছু ঘটেছে যে এই জিনিসটি হঠাৎ করে আমাদের জাতির সামনে, দেশের সবাই সামনে এসেছে। তো প্রথমে সরকারের পক্ষ থেকে যেভাবে মানবিক করিডোরের ব্যাপারে বলা হয়েছিল, এখন কিন্তু আজকের প্রেস কনফারেন্স বা গত কিছুদিন ধরে নানা প্রেশারে পড়ে, প্রেশার বলতে যেটা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, এছাড়াও সিভিল সোসাইটির অনেকেই যারা আছে, সবাই এটার
যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের একটি মানে জাতীয় স্বার্থ এবং দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত এই ধরনের একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো হঠাৎ করে এইভাবে বলাই ঠিক হয় নাই। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এমনিই নানা কারণে অনেক দিক থেকে ভালনারেবল। বিশেষ করে গত 16-17 বছরে বাংলাদেশ আরও ভালনারেবল হয়ে গেছে। গত পতিত যে শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, ওরাও বাংলাদেশকে একেবারে বাংলাদেশের নিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছুতেই তারা একেবারে বাংলাদেশকে একেবারে ভঙ্গুর করে ফেলেছে। এই ধরনের অবস্থায় আপনি অলরেডি দেখেন হিল ট্র্যাক্টে এর মধ্যে রাখাইন মানে মিয়ানমারে যেসব চলছে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের যে জান্তা সরকার যেটা আমরা বলে থাকি আছে, অলরেডি মিয়ানমারের বেশিরভাগ অঞ্চল কিন্তু সরকারের নিয়ন্ত্রণেই নাই। তো কাজে এই ধরনের একটা সিচুয়েশনে আমাদেরকে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমরা এই অবস্থায় আছি, একটা 5ই আগস্টের পর আমরা একটা ভিন্ন পরিস্থিতিতে আছি, এটা হঠাৎ করে সরকার থেকে এটা বলাই তো উচিত হয় নাই। কিছুদিন আগে আরেকটা শুনলাম যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাটা বাইরের বিদেশিদের মানে কি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা হবে, সেটাও তো একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এগুলোর সঙ্গে দেখেন, প্রথম কথা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ ডেফিনেটলি বাংলাদেশের মানুষের চাইবে যে আমার এমন কিছু করা উচিত হবে না, সেটা করিডোর হোক, মানবিক করিডোর হোক, হোয়াট এভার, যে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হবে এবং যেখানে বাংলাদেশের নিরাপত্তা জড়িত। তো কাজেই এই জায়গা থেকে আজকে আবার যে প্রেস কনফারেন্স আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সাহেব বলেছেন, এখন আবার আজকের কথা একটু ভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। উনি বলেছেন যে, যেটা উনি আমার সহ-আলোচক বলেছেন, যে রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে কোনো আলোচনা হয়ও নাই, হবেও না। তো ভালো, তাহলে আমরা কিছুটা আশ্বস্ত হলাম। বাট বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নটা হচ্ছে যে এটার আড়ালে আবার অন্য কিছু কেউ মানে করে কি না, কারণ আসলে কোনো কিছুই তো আর গোপন, এসব জিনিস তো আর গোপনে করার কোনো বিষয় নয়। আর তাছাড়া ম্যান্ডেট থাকা না থাকা ঠিক আছে, আমার কথা হলো একটি নির্বাচিত সরকারও কিন্তু যে কোনো বিষয়ে বা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে একটা জিনিস মানে আপনার জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে পারে না, নেওয়া উচিত না। কারণ দেশে অনেক রাজনৈতিক দল থাকে, রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন স্টেক হোল্ডাররা থাকে। একটা দেশ তো শুধু মানে একটা দল কেন্দ্রিক না। তো কাজে এই ধরনের বিষয়গুলিতে সবাইকে নিয়ে আলোচনা, একটা কনসেনসাস করতে হয়। আমি মনে করি সেই কনসেনসাসটা হয় না, এটা করা ঠিক হয় নাই, এবং সেই কারণে আজকে নানা তর্ক বিতর্ক হচ্ছে। আমরা কখনোই চাইবো না এই দেশের নাগরিক হিসেবে এবং গণমাধ্যম কর্মী হিসেবেও, এবং অনেক কিছুকে আপনার আড়ালও করার চেষ্টা করা হয়েছে বলে মনে হচ্ছে এখন, এবং তথ্যগত দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন যে গত কয়েক মাসে এই রাখাইন এবং আপনার মিয়ানমারের যে মানে যেখানে যুদ্ধ চলছে তাদের নিজেদের মধ্যে, সেখানে এটাকে কেন্দ্র করে বাংলাদেশের ভূখণ্ডে অনেকগুলি আপনার ওখান থেকে এসে পড়েছে, শেল এসে পড়েছে, বাংলাদেশের নাগরিক আহত হয়েছে, মারাও গিয়েছে, মারা যাওয়ার ঘটনা ঘটেছে। তো সেখানে তো এটা জেলেদেরকে গুলি করতেও দেখেছি। তারপরে আপনার সমুদ্রে আপনার অনেক জেলেকে ধরে নিয়ে গেছে এবং এখনও অনেকে মানে ফেরত পাঠায় নাই। তো কাজে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। আমাদের কোস্ট গার্ড বলেন, আমাদের নৌবাহিনী বলেন, এগুলো প্রটেক্ট করতে পারে নাই। তো কাজেই আমার কথাটা হচ্ছে যে এই ধরনের অলরেডি বা 10 লক্ষ রোহিঙ্গা নিয়ে আমরা বাংলাদেশ অলরেডি একটা মহা বিপদের মধ্যে আছি। এই 10 লক্ষ এখন 12 লক্ষ ছাড়িয়ে গেছে। এদেরকে নিয়েই আমরা নানা মানে মানে জাতীয়ভাবে অনেক সমস্যার মধ্যে আছি। ওই সমস্যাই তো আমরা সমাধান করতে পারি। এর মধ্যে আবার অনেকে আবার এসেছে। তো কাজে এর মধ্যে যদি আমরা এই ধরনের একটা বিষয় আবার ওপেন করি, তাহলে তো বাংলাদেশ এটা হ্যান্ডেল করতে পারবে না। তো কাজে এখানে বাংলাদেশের মানুষের ঐক্যের দরকার আছে, যে ঐক্যটা মূলত রাজনৈতিক দলগুলি দিবে, যেহেতু তারা জনগণকে রিপ্রেজেন্ট করে অনেকাংশে। এর বাইরেও আছে, সবাই যে রাজনীতির সঙ্গে যুক্ত তাও না। কাজেই সবাইকে আলোচনার মধ্যে দিয়ে, এবং এটা হওয়া উচিত না এভাবে, এবং হলে বাংলাদেশ বিপদগ্রস্ত হতে পারে। ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। মাসুদ কামাল, নিরাপত্তা উপদেষ্টা আরও একটা কথা বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরি জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশে বিবেচনা করছে। সেটাই তো বললাম, উনি তো বলছেন যে ত্রাণের একটা পাত তৈরি করছে। তো এটি কেন করবেন আপনি?
আপনি এটা কেন করবেন? একটা বেসিক কথা ধরেন যে দুইটা প্রতিবেশী, মনে করেন ওই আপনার যে প্রতিবেশী তার সঙ্গে যে ঝগড়া করতেছে, আমি যদি তাকে হেল্প করতে যাই তাহলে আমার ঝগড়াটা কি ওই বড় প্রতিবেশীর সঙ্গে হয়ে গেল না? সেটা আপনি করতে পারেন, আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি সেরকম সিদ্ধান্ত নেন করতেই পারেন, কোনো সমস্যা নাই। তো সেই ধরনের সিদ্ধান্তটা কে নিয়েছে? এই সিদ্ধান্তটা তো প্রকারান্তরে যুদ্ধে জড়িয়ে পড়া। এই সিদ্ধান্ত যদি জাতির জন্য প্রয়োজন হয় নেবেন, 100 বার নেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেই সিদ্ধান্ত যদি কোনো একটা জাতি, যেমন ইন্ডিয়া, একটা উদাহরণ দিয়ে বলি, এই যে কয়েকদিন আগে যে ইন্ডিয়ার সঙ্গে যে পাকিস্তানের একটা যুদ্ধ হলো, যুদ্ধই তো হলো মোটামুটি। ইন্ডিয়া কিন্তু দেখেন বিজেপির সঙ্গে কংগ্রেসের অত প্রীতি কিন্তু নাই, কিন্তু তারা কিন্তু সবার সঙ্গে মিলে বসছে, এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে তারা সবার সঙ্গে আলোচনা করছে, বলছে কি করা যাক। তো এইগুলি তো একটা পুরো জাতি, আপনি যখন একটা যুদ্ধ লাগাবেন পুরো জাতিকে তো আপনি ঐক্যবদ্ধ করবেন। তো জাতির আপনি কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে আপনি বসছেন? আপনি কারোর সঙ্গে বসেন নাই। খলিল সাহেব এসে বলতেছে যে আমি মানে এটা আমি করবো, আমি করবোই করবো, কে কি মনে করলো না করলো কিছু যায় আসে না। আরে কে ভাই, তুমি কে? তোমাকে এই চেটে কে দিল? আপনাকে নিয়ম মানতে হবে। এই অনুষ্ঠানে এই 3 জন আমরা আছি, আপনি অ্যাঙ্কর না, আপনি অ্যাঙ্কর, এই অনুষ্ঠানে তো আপনি চালাচ্ছেন, স্টিয়ারিং কিন্তু আপনার হাতে, আপনি যা ইচ্ছে তা করতে পারবেন? পারবেন না, কারণ আপনাকে একটা সিস্টেম মেনে চলতে হবে। একটা গাড়ি ড্রাইভিং সিটে পাঠিয়ে দিলাম, সে ইচ্ছে নিয়ে ওই গাড়ি নিয়ে পুকুরে নামতে পারবে? পারবে না। স্টিয়ারিং তার হাতে, কিন্তু সে পারবে না, তার যা ইচ্ছে তা করে ইখতিয়ার নাই, তাকে রুল মেনে চলতে হবে। কি এমন দেশের অবস্থা হয়েছে আপনি কারোর সঙ্গে আলাপ করার সময় পাচ্ছেন না? এবং ঠিক আছে তখন কয়েন না, শুরুতে বলেন নাই, বলছেন এখন বসেন, এত আলোচনা হচ্ছে, এত বলাবলি হচ্ছে, কারোর সঙ্গে বসছে? তাও বাদ দেন, একটা পলিটিক্যাল পার্টিকে পাইছেন তারা তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে? এ পর্যন্ত পাইছেন? কোনো একটা পলিটিক্যাল পার্টি প্রকাশ্যে বলেছে যে খলিল সাহেব যা করতেছে এই মানবিক করিডোর নিয়ে এটা খুব ভালো কাজ করতেছে? কেউ বলেছে? বলে নাই তো। তো এগুলো হলো কি জানেন, মানে হয় অনভিজ্ঞতা, আমি আগেই বলেছি, একটা হয় অনভিজ্ঞতা। আপনি এখানে ত্রাণ পাঠাবেন বলতেছেন, ভাই ত্রাণীতে পাঠাবেন, সবাই তো এভাবে পাঠায়। আর মিয়ানমার কি মানবে আপনি ত্রাণ পাঠাইছেন? মিয়ানমারে কি মানবে? মিয়ানমার ওই ত্রাণের আয়ালে ওই ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছেন, ওর ভিতরে অস্ত্র আছে। যখন এই কথা মিয়ানমার বলবে আপনি কি জবাব দেবেন? আচ্ছা, জাতির সঙ্গে ত্রাণ পাঠাইতে হলে আমার ভূখণ্ডতে পাঠাইতে হবে কেন? সে নৌপথে পাঠাক, ইন্ডিয়া থেকে পাঠাক, থাইল্যান্ড থেকে পাঠাক, ওদের তো নৌ যোগাযোগ আছে, ওখান থেকে পাঠাক। তারা প্লেনে করে নিয়ে আসবে না, কেমন কে নিয়ে আসবে, আমার এখানে একবার নামাবে, নামাই নিয়ে আবার এখানে যাবে। এবং মানুষ যে সন্দেহটা করে, দেখেন সন্দেহটা আরেকটা হয়েছে কেন, আমাদের একটা টার্মিনাল, সবচেয়ে যেটা চালু টার্মিনাল, যে টার্মিনালটা আমরা গতবার 3 লাখ কন্টেনারের বেশি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ওঠানামা করেছি, সেই টার্মিনাল আপনি দিয়ে দিচ্ছেন একটা বিদেশি কোম্পানির কাছে। তার মানে ওখানে আমাদের জাতীয় মানে কোনো রকম হস্তক্ষেপ থাকবে না, যে কি আসতেছে, কি নামতেছে, কোন জাহাজ থেকে কি নামতেছে কে জানে, ওইখান থেকে চটকে চলে যাবে ওখানে। এই দুটার মধ্যে যদি কেউ যোগ সাজস বের করে খোঁজে, যদি কেউ সন্দেহ করে, সেই সন্দেহপ্রবণ ব্যক্তিটাকে আপনি কে বুঝ দিবেন? আমার বুঝান, আপনি কি বুঝ দিবেন ভাই? মানুষের সন্দেহ করবে, বাঙালি এমনি সন্দেহপ্রবণ জাতি, মানুষ সন্দেহ করবে। তো আপনি কেন রহস্য তৈরি করতেছেন? আর আপনার দরকারটা কি? আপনি আসেন কয়দিন? আপনি কি 20 বছর থাকার প্রতিজ্ঞা নিয়ে আসছেন? এটা তো হবে না রে ভাই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, বলবেন যে আমি করে দিয়ে গেলাম, তারা দেখবে। আর পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এই আপদটাকে বিপদ মনে করে, তখন আপনি কী হবো? তো ভাই এগুলি কোনো নাই, এগুলি মানে বলতে গেলে অনেক কথা, বাট আমার কাছে মনে হয় না তারা এটা শেষ পর্যন্ত করতে পারবে না। এই গভর্নমেন্টের এই কাজগুলি করতেই দেওয়া হবে না, দেশের মানুষ করতে দেবে না তো। মাসুদ কামাল, ত্রাণ চ্যানেলটা যেটা বলছে রিলিফ চ্যানেল, বাংলাদেশ তো তার মানবিক দিকটা দেখাইছে এত লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে মানবিক করিডোরের শব্দটা বাদে এখন যে ত্রাণ চ্যানেল বা পাথওয়ে, এইটার সাথে আপনি কতটা একমত? আমি একমত না, আমি একদমই একমত না। একমত না? ত্রাণ যদি 100% ত্রাণও হয় তবু আমি একমত না। আপনি কেন একমত না? আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, JSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। মাসুদ কামাল, বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, বলেছিলাম আপনি এই ত্রাণ সহায়তার পাথওয়েটা চান কিনা? না, চাই না। এখানে আমি ছোট করে বলি, দেখেন সন্দেহ হলে আপনি বাদ দেন, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি এটা কেবল ত্রাণই যাবে, তবু আমি চাই না। আমি চাই না এই কারণে, ত্রাণ দিবে কে? ত্রাণ দিবে জাতিসংঘ। জাতিসংঘের কি ওখানে ত্রাণ পাঠানোর জন্য আমাদেরকে পছন্দ একমাত্র, আর কোনো পথ নেই। অন্য পথে যাক, তারা আকাশ পথে আসুক। আকাশ পথে আসলে কি রাস্তার মধ্যে কি জাতিসংঘের প্লেনকে লক্ষ্য করে মিয়ানমার গুলি করবে? মিয়ানমারের আকাশ সীমাকে চেঞ্জ করে সে এদিক দিয়ে সমুদ্র পথ দিয়ে আসতে আপনি ভালো মতো রাখাইনের এটা ম্যাপটা খেয়াল করেন, আসার অনেক পথ আছে। আমার দিক দিয়ে আসতে হবে কেন? কেন ভাই? আমি এটা কোনোভাবেই চাই না। এই কারণে এটা করলে পরে আমার জন্য একটা ঝুঁকি, এটা বড় ঝুঁকি। এই ঝুঁকিতে আমি কেন জড়াবো? ধন্যবাদ মাসুদ কামাল। আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই। আজকে জানেন যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হওয়ার উদ্দেশ্য নয়, বৈষম্যর প্রতিবাদে আন্দোলন বললেন ইশরাক। আমি এই আন্দোলনে আসলে ইশরাক সাহেবের পক্ষে। আমি মনে করি যে ইশরাক সাহেবকে আপনি কেন দিবেন না? একই ঘটনা ঘটছে ডক্টর শাহাদাতের ব্যাপারে চট্টগ্রামে, সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি নাই। ইশরাকের ক্ষেত্রে আপত্তি কেন? আপত্তি হওয়ার সম্ভাব্য দুইটা কারণ। একটা কারণ হলো ইশরাক সাহেব, শাহাদাত সাহেবকে তো বিএনপি থেকে করছে, বহিষ্কার করা লোক সে, এই জন্য তাকে যে তাকে তারা বিএনপির লোক মনে করে না। বাট ইশরাক তো ভেরি মাচ অ্যাক্টিভ ইন বিএনপি, কাজে তারা বিএনপিকে এই জয়টা দিতে যাচ্ছে না। আবার এটা রাজধানীতে, এটা গেলে পরে রাজধানীতে বিএনপির কাছে যাবে, এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে কাজ করে। আর দ্বিতীয় যে কারণটা সেটা হলো গিয়ে যে এই যে বাধা দিচ্ছেন যিনি, যার মন্ত্রণালয়, বেসিক্যালি উনি বাধা, উনি যতই তাইরে নাইরে কাহিনী বলুক বা এটা পাবলিক বুঝে, উনি যে বাধা দিচ্ছেন বেসিক্যালি উনি তো এনসিপির লোক। যে জিনিসটা ইশরাক সাহেব করছে, আইডেন্টিফাই করছে, এখানে তো দুজন এনসিপির লোক আছে মিনিস্ট্রিতে, তাহলে এই মিনিস্ট্রি তো নির্দলীয় মিনিস্ট্রি থাকলো না, সে তো সকল দলের প্রতি সমান সুবিচার করতে পারবে না। এবং তার প্রমাণ এখানে এসে গেলো এইটা নিয়ে। সজীব ভুঁইয়া সাহেব এই ভবনে বসেন এখন, তো এই ভবনে বসে নিশ্চয়ই উনি বাড়তি মজা একটা পেয়ে গেছেন, উনি ওই মজাটা হারাতে চান না। কারণ উনি যে ভবনে বসেন সেই ভবনটা ওনার মিনিস্ট্রির আন্ডারে একভাবে, তো উনি তো এটা মানবেন না। আর ইশরাক সাহেব যদি এসে বসে, ইশরাকও তো মন্ত্রীর পদমর্যাদায়, উনি ওনার কাছে অতটা অনুগত নাও থাকতে পারেন। এবং এই সিটি কর্পোরেশন নিয়ে মনে করি সজীব ভুঁইয়া সাহেব খুবই ন্যাস্টি গেম খেলতেছে। সে এমন একজন লোক ঢাকা উত্তরের বানাইছে, মেয়র বানাইছে, যার নামে তো নানা ধরনের অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়াতে। মাসুদ কামাল, এই ইলেকশনটা কবে হয়েছিল আপনার মনে আছে? কোনটা? এই যে সিটি কর্পোরেশন। হ্যাঁ, এটা 2020 সালে। তখন যে সরকার থাকবে না ছিল, কেন? সেই সরকারের আমলেই তো ইলেকশনটা হয়েছিল। এটা আগে সরকারের আমলে ইলেকশন হয়েছিল। হ্যাঁ, তো আগে সরকারের আমলে সব যদি চট্টগ্রামে ইলেকশন হয়েছে কবে? চট্টগ্রামে ইলেকশন কবে হয়েছে? প্রশ্ন আপনার কাছে, আমি না আমি তো ওভারঅল কোশ্চেন, চিটাংটা নিয়ে প্রশ্ন, এটা আমি জানতে চাই। আমার কথা হলো কি, আমি যদি গত সরকারের ফ্যাসিস্ট সরকারের সব কিছুকে আমি যদি অ্যাবিলিশ করি, তাহলে এই যে নির্বাচনটা হলো এটা তো লাস্ট ফ্যাসিস্ট সরকার। শুনেন, আমি এখানে একটা কথা বলি, এখানে আপনি যদি লাস্ট ফ্যাসিস্ট সরকারের সমস্ত নির্বাচনকে বাতিল করে দেন, কোনো আপত্তি নাই। বাতিল করে আপনি কি করবেন? বাতিল করার পর আপনি কি করবেন? ওখানে কি তাহলে স্থানীয় সরকারের কোনো প্রয়োজন নাই? স্থানীয় সরকারের কোনো কাজ নাই? আপনি জানেন একজন কমিশনের কাছে নাগরিকদের কয়টা প্রয়োজনে যেতে হয়? 21টা প্রয়োজনে একটা কমিশনারের কাছে যাওয়া লাগে প্রতিদিন নাগরিকদের বিভিন্ন শ্রেণী। এই কাজগুলি কে করবে? দেশ কি থমকে থাকবে? হ্যাঁ, তাহলে আপনি ওই সবগুলি যে বাদ দেন, ফ্যাসিস্ট সরকারের সবগুলি বাদ দেন, তাড়াতাড়ি করে ওই নির্বাচনটা করলেন না কেন? এতদিনে একদিন বসে বসে আঙুল চুষছেন, করেন না কেন? নির্বাচন তো করতে চাচ্ছে। আরে এখন এটা কয় মাস পরে এসে এখন তো করতে যে চাচ্ছে, যে কেউটা তার এনসিপি এখন যাচ্ছে ইলেকশন করছে, এটার পেছনে তো অন্য কারণ, অন্য ধান্দা। 9 মাস পরে এসে কাজ এটা করতে হবে, তার মানে কি মূল ইলেকশনটা আরো পিছিয়ে দাও। সহজ হিসাব। আপনি আগে করলেন না কেন? মজা পেয়ে গেছিলেন তো ভাই। এইগুলি বলেন না, মানুষ এগুলি বুঝে। এই দেশের মানুষ এত বোকা মনে করেন না। আপনি ইউনিভার্সিটি পাস করে এসে নিয়েই আপনি সব বুঝে ফেলেছেন, আর এই দেশের মানুষের চুল দাঁড়িয়ে পাকছে এমনি এমনি। কামাল উদ্দিন সবুজ, যেমনটি মাসুদ কামাল বলছেন, একই প্রশ্ন আপনার কাছে।
প্রথমে তো হচ্ছে যে বর্তমান সরকারের যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যদি উনাকে উনি টোটাল জিনিসটা গোবলেট পাকাই ফেলছেন। বিষয়টা হলো যে প্রথম তো হচ্ছে যে এটা ইশরাক সাহেবকে রিইনস্টেট করার জন্য এটা কিন্তু কোর্ট রায় দিয়েছে, পরে এটা ইলেকশন কমিশনে গেছে এবং সেখান থেকেও তারা এটাকে করেছে। এরপরে এসব এখন যে নির্বাচনের কথা আপনি বলছেন আমরা 2020-এ হয়েছে, সেটা তো আসলে নির্বাচন হয়নি। আসলে সেই নির্বাচন যদি সঠিকভাবে হতো, আমার ধারণা, আমার সঙ্গে অনেকে ডিফার করতে পারে, ওই নির্বাচন তো ইশরাকই জয়ী হতো। তো কাজেই ইশরাক তখন তো আর নির্বাচন হয়নি, তাপস সাহেবকে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো এখন ইশরাক এই যে পরিবর্তিত পরিস্থিতিতে, যেহেতু চট্টগ্রামে যদি ডাক্তার শাহাদাত হোসেনকে যদি মেয়র পদে পুনরায় বহাল করা যায়, যে উনিও তো নির্বাচনে জিতেন নাই, উনিও তো হেরেছেন, তো সে একই জিনিস, একই উদাহরণ। সে কথা বিএনপি নেতাদের মধ্য থেকে এই প্রশ্ন উঠেছে অলরেডি, কালকেই বলেছে একজন। তো কাজেই এখানে নয় কেন? আর ইশরাক তো বা যদি বিএনপি মানে মোটা দাগে যদি যদিও এটা স্থানীয় সরকারের নির্বাচন, মোটা দাগে যদি বিএনপিও যদি মনে করি, এটা তো চাইবেই তারা এটা হইতে, কেন এই জন্যই চাইবে যে এটাতে তারা এটা চাইলে তাদের একটা বিজয় একটা হলো। এটা যদিও এটা এখন যদি শপথ গ্রহণ করে মাত্র 40 দিন, আসতেছি আমি, মাত্র 40 দিনের বিষয়টা। আপনি হয়তো বলবেন যে এই 2020-এ তো একটা স্বৈরাচারী সরকার ছিল, কিন্তু ইশরাক সাহেব বা বিএনপি মনে করে যে সেই নির্বাচনটা যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হতো তাহলে ইশরাকই জয়ী হইতো। সেই ধারণা থেকে তারা এটা হয়তো নিচ্ছে, মানে আমার মনে হয় তারা করছে বলে আমার ধারণা। আর 2024 সালেও একটা ইলেকশন হয়েছিল সরকারের আমলে। না, 2024 সালে কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন। না আমি বলি, আমি আপনি একটু বলি, আমি একটু বলি, ধরেন 2024 সালে যে নির্বাচনটা হয়েছে, যে সেই নির্বাচনে যারা হেরেছে তারাও যদি এরকম রিট করে বসে, দেন কি হবে? 2024 সালের নির্বাচন তো বাংলাদেশের এখন যারা রাজনৈতিক দল তাদের কেউই পার্টিসিপেট, মানে যারা এখন আছে যারা তখন হেরেছে, ধরেন ওইটা তো নির্বাচনই হয় না, নির্বাচন হয় নাই। ধরেন আমি যদি বললাম যে যারা হেরে গেছে সেই সব নির্বাচন, আমি খুব সিম্পল একটা কারা হেরেছে, কারণ আমি যদি বলি আমি মহাখালীতে হিরো আলম যেখানে আরাফাতের এগেইনস্টে ইলেকশন করেছে, আপনি আমাকে বলতে দেন না, উনি যদি রিট করেন যে আমি তো এখানে জিতেছি, না রিট করলে আদালত কি রায় দিবে সেটা তো আমি বলতে পারবো না। আমি যেটা মনে করি যে 2024-এর যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেটাকে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বা একজন দেশের নাগরিক এটি নির্বাচনই মনে করি না, প্রথম কথা হলো এটা। এবং সেই নির্বাচন কি? নির্বাচন তো হলো যে রাজনৈতিক দলগুলোই, কন্টেস্টিং পার্টিসগুলি এখানে নির্বাচন করবে, সেইটা তো কোনো লক্ষণই ছিল না। এখানে সব আওয়ামী লীগের নির্বাচন হয়েছে। আপনি এক হিরো আলমের এক উদাহরণ এনে তো বাংলাদেশের এত বড় একটা জাতীয় নির্বাচন, যেটা দেশের পট পরিবর্তন বা ক্ষমতা পরিবর্তনের সঙ্গে জড়িত, সেটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না। বা হিরো আলম বা এরকম দুই একজনকে এনে, এগুলো সবই হচ্ছে হলো যেটা বলে আমি আর দামির নির্বাচন। যাই হোক, সেটা তো আমরা সবাই জানি, কথাটা ওটা না। কথা তো হচ্ছে যে সেই 2014 বলেন, 2018 বলেন, 2024 বলেন, কোনোটাই তো নির্বাচন হয়নি। তো কাজে এইসব নির্বাচন এদেশের মানুষ মানে না, কারণ এসব নির্বাচনে তো এদেশের জনগণ অংশগ্রহণই করে না, করতে পারেই নেই। তো কাজে ওগুলো কোনো কথা না, এবং ওগুলো কোনো গণতন্ত্রের কথাও না, কিছুই না। আমার কথা হচ্ছে আমরা যে ইশরাকের কথায় আসছি, কাজে তারা এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সুযোগটা রাজনৈতিকভাবেও নেওয়ার চেষ্টা করবে, এরা নিবে, এবং নিয়ে তারা আপনার পরবর্তীতে এটা শুধু যে তার 40 দিনের জন্য মেয়র হয়ে যাওয়া তারাও জানে, এটা সুদূর প্রসারী একটা রাজনৈতিক মানে ফলও তারা ভোগ করবে, এটা তারা জানে, যেহেতু তারা রাজনীতি করে। স্থানীয় সরকার নির্বাচন হলেও এটা তো নমিনেট করে পার্টি থেকে, কাজে সেই জন্য তারা এটা করছে এবং আন্দোলন করে। আপনি জানেন যে আজকে 7ম দিবস চলছে মনে হয়, পুরো ঢাকা শহরও চলে গেছে। আপনি ওই একাংশের কথা বলছেন, একাংশ ঢাকা শহরের কয়েকটা রাস্তা বন্ধ হলে তো সারা পুরো ঢাকা শহরও চলে হয়ে যায়, বা মানুষের ভোগান্তি বাড়ছে। কাজেই এখন যেটা হচ্ছে যে কালকে রায় দিবে, আজকে রায় দেওয়ার কথা ছিল, এটা পিছিয়ে আগামীকাল ধার্য করেছে, কালকে তো আমরা জানবো। আমার কথা হচ্ছে যে এটা আসলে এত বড়, মানে যেভাবে মানুষের ভোগান্তি হচ্ছে, যত বড় একটা এখন জাতীয় পর্যায়ে ইস্যু পরিণত হয়েছে, এটা সব নেতারাই এটার উপর বক্তব্য রাখছে। এটা দরকারই ছিল না, এটা অ্যামিকেবলি সেটেল করা যাইতো। এটা কোর্ট যেভাবে রায় দিয়েছে এবং ইলেকশন কমিশন যেভাবে এই প্রক্রিয়ার মধ্যে রিইনস্টেট করে ফেললেই হইতো। কারণ এখন যাকে বসাইছে
প্রশাসক হিসাবে সেটা তো সরকারি কর্মকর্তা। তো কাজে এদের কাছ থেকে তো আসলে যারা সত্যিকার অর্থে জনপ্রতিনিধি হয়, ভালো খারাপ তাদের অনেক কিছু থাকতে পারে, তাদের কাছে তারা যেরকম মানুষের সঙ্গে তাদের মানে সংযোগ আছে, মানুষকে যারা মানে সেবা প্রদান করে বা অনেক সময় করেও না, তারপর কিন্তু এখন যারা আছে এদের কাছে তো মানুষ যাইতেই পারে না। তো কাজে সেখানেও একটা প্রশ্ন থেকে যায়। কাজে আমি মনে করি, আমি শেষ করি, আমি একটা লাইন শেষ করি। আমার কথা হচ্ছে যে এটা অতি দ্রুত কালকে হয়তো কোর্টের রায়ের মাধ্যমে সেটেল হয়ে যাবে। যদি কোনো কারণে সেটেল না হয় সেটা একটা দুর্ভাগ্যজনক হবে। সেটেলড হলে ধরেন সেটেলড হয়ে গেল, ইশরাক সাহেব মেয়র হলেন, তার আর 40 দিন বাকি আপনার কথা অনুযায়ী। এই 40 দিন পরে যখন তার টেনিয়র শেষ হয়ে যাবে, দেন কি হবে? আপনার কাছে এবং মাসুদ কামালের কাছে আমার প্রশ্ন থাকবে। বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, জেএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জেএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন কামালউদ্দিন সবুজ এবং মাসুদ কামাল। ফিরছি আলোচনায়। কামালউদ্দিন সবুজ, বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। কালকের ইতে ইশরাকের পক্ষে গেলেন, ইশরাক মেয়র হলেন, 40 দিন টেনিয়র যখন শেষ হবে তখন কি হবে? না, সেটা তো ধরেন 40 দিন টেনিয়র পেরিয়ে গেলে উনি তো আর মেয়র থাকবেন না, এটা হলো নর্মাল হিসাব। কিন্তু এই উনি যদি হতে পারেন, উনি যদি শপথ নিয়ে 40 দিন হোক 30 দিন হোক, এটা একটা বিজয় হিসাবে দেখবে বিএনপি এবং ইশরাক। এবং এটা তার রাজনৈতিক জীবনের জন্য বা তার যদি পরবর্তীতে উনি আবার মেয়র নির্বাচন করেন, কোড ওয়ার্ডার ওনার বিজয় হয়ে গেছে। হ্যাঁ বলছি আমি, পরবর্তীতে এটা তার জন্য একটা মাইলেজ হবে। তো ন্যাচারালি সেটা তো চাইবেই। আর আপনার 40 দিনের পরে এখানে 40 দিন, এটা যদি 4 দিনও হয় তাও উনি চাইবে এটা। আমার কথাটা হচ্ছে যে এখানে তার হওয়াটা মধ্যে তার রাজনৈতিক বিজয়ও আছে, তার যদি আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন হিসাবে যদি মেয়র হিসাবে দেখেন সেই বিজয়ও আছে। দুইভাবে ওনার বিজয়টা আছে। তো কাজেই এটা সে মানে সে বা তার দল যদি মনে করি, যদিও আজকে 7 দিন ধরে তো সবে তার দলীয় নেতাকর্মীরাই কিন্তু এইসব মানে ব্লকেট তৈরি করছে, অবরোধ করছে, সংগ্রাম করছে। কাজেই এটা আমি মনে করি যে উনি এটা অন্য কেউ হইলো তাই চাইতো, ইশরাকও তাই চাচ্ছে। 40 দিন পরে যখন টেনিয়রটা শেষ হয়ে যাবে তখন তো ইলেকশন দিতে হবে, সিটি কর্পোরেশনে দিতে হবে না? না না, সেটা তো একেবারে সাথে সাথে দিতে হবে এমন কোনো কথা না। শিডিউল অ্যানাউন্স করতে হবে। এখন একটা ইলেকশন কমিশন আছে, দিবে সেটা। এখন তো কথাটা হচ্ছে যে এটার জন্য তো এটার নির্বাচন দেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় না যে কেউ বাধা দিবে। আর একটা কথা হচ্ছে যে যদিও এখন একটা বড় ইস্যু হচ্ছে যে যেমন আজকেও এনসিপি আপনি জানেন যে ইলেকশন কমিশনে ঘেরাও করেছে, সেখানে তারা বিক্ষোভ করেছে। তাদের দাবি অন্যতম একটা দাবি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনকে আগে দিতে হবে, জাতীয় নির্বাচন পরে দিতে হবে। তখন আবার প্রেক্ষাপট কি দাঁড়ায় সেটা আবার দেখতে পাবো। নরমালি তো ধরেন এই যে নরমালি 40 দিন পরে ইশরাকের 40 দিন মেয়র শেষ হয়ে যাওয়ার পরে এই যে অ্যানাউন্সমেন্টটা ইলেকশন শিডিউল ঘোষণা করবেন, সেটা তো পার্ট অফ লোকাল গভর্নমেন্টের ইলেকশন, স্থানীয় সরকারের একটা ইলেকশন। সো এইটা যদি আগে করে ফেলে দেন ওইখানের প্রশ্নটা কি থাকবে? না, আমি বলছি না যে এই 40 দিন বা 35 দিন হোয়াট এভার, উনি যদি শপথ গ্রহণ করতে পারেন, এটা টেনিওর শেষ হওয়ার পরে যে ইলেকশন কমিশন এটা অ্যানাউন্স করবে কি না এই নিয়েও আমার সন্দেহ আছে। এই কারণেই আছে, কারণ এটা তো একটা তখন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটাই বড় ইস্যু না। এখন তো বড় ইস্যু এসে গেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে। তখন তো এটা নিয়ে ডিবেট শুরু হবে এবং এটা নিশ্চিতভাবে বলা যায় যে হবে। তখন ইলেকশন শিডিউলটা না দেওয়ার সম্ভাবনাই বেশি। এবং কারণ তখন আন্দোলন হবে, আন্দোলন এবং তখন তো আবার বিএনপির আবার বিপরীতমুখী অবস্থান। কারণ বিএনপি তো আগে স্থানীয় সরকারের নির্বাচন চায় না, তারা তো জাতীয় নির্বাচন চায়। তখন ডেফিনেটলি ইশরাক হোসেনও চাইবে না যে আগে আমাকে মেয়র বানানোর জন্য করেন। এটা এখনকার বিজয়টার জন্য করছে বলে, যেটা পরবর্তীতে তার কাজে লাগবে এবং বিএনপির একটা রাজনৈতিক মাইলেজ পাবে। এটা এই সামনের যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন যে ডিবেট চলছে সেটার সঙ্গে এটার সম্পৃক্ততা নাই। মাসুদ কামাল, একই প্রশ্ন আপনার কাছে। ইরশাদ মেয়র হলেন, টেনিয়র শেষ হলো, তারপরে কি এটা চলতেই থাকবে? না, এটা তো কেউ বলে না চলতে থাকবে। কোশ্চেনটা হলো কি, ওই সময়ে যা আইন যা আছে, আইনে যদি বলে, আইনে কি আছে আমি ঠিক শিওর না,
যদি আইনে বলে যে পরবর্তী মেয়র না আসা পর্যন্ত সে দায়িত্ব পালন করবে, তাহলে করবে। যদি আইনে বলে না, অটোমেটিক সে ভ্যাকেন্ট হয়ে যাবে, তখন আইনে নিশ্চয়ই একটা সমাধান আছে, একটা মেয়াদ শেষ হওয়ার পরে কী হবে সেই অনুযায়ী কাজ চলবে, নাহলে তখন প্রশাসক নিয়োগ করা হবে। কিন্তু আমার কথাটা হলো কি, যে আদালতের রায়ে ইশরাককে বিজয়ী সরি, ঘোষণা আমি করা একটু হয়েছে। ইন্টারাপ্ট করি। ওনার প্রয়াত পিতা সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন, উনি কিন্তু তার টেনিউরের বাইরে অনেক অনেক দিন ছিল, ছিলেন। এটা কিন্তু এটা এর মধ্যে অনেকদিন আছে। ছিলেন। উনি কিন্তু 5 বছর ছিলেন না, দীর্ঘদিন ছিলেন। দীর্ঘদিন Sorry. ছিলেন। তো কথা হলো এখানে যে আইনে যা আছে তাই হবে, কিন্তু আমার কোশ্চেনটা তখন হলো কি, 111 গভর্নমেন্ট ছিল না? ওয়ান গভর্নমেন্ট ছিল, বাট জি। ওটা তো একটা আমার structure। কথাটা হলো কি, যে উনি তো আদালতের রায়ে আদালত তাকে ঘোষণা করেছে যে উনি এখানে ওই নির্বাচনে বিজয়ী হয়েছেন, বিজয়ী হিসেবে উনি থাকবেন। এখন দেখেন একটা কথা আমি বলি, আমি একটু তর্কের খাতিরে বলি, আইনটা অন্যভাবে দেখি। ধরা যাক 2020 ইলেকশন হয়েছে, তো যদি ইলেকশনটা সঠিক হতো, মানে আদালত যেটা বলছে যে ওই নির্বাচনে ইশরাক জিতছে, তাহলে ইশরাক জিতলে কয় বছরের জন্য জিততো? 5 বছরের জন্য জিততো। তো সেই জিনিসটা 2025-এ এসে আমরা জানতে পারলাম যে না, ইশরাকই জিতেছে। তাহলে এই যে 4 বছর প্রায়, এই 4 বছর তো জোর করেছিল আরেকজন লোক, কিন্তু জনগণ যারা ইশরাককে ভোট দিয়েছে তারা তো ইশরাককে 5 বছরের জন্যই ভোট দিয়েছে। আমার তো মনে হয় ইশরাককে যেদিন দায়িত্ব নিবে তারপরে তার 5 বছর থাকার তার নৈতিক অধিকার আছে, এটা তো আমি মনে করি। কারণ তাকে তো জনগণ 5 বছরের জন্য ভোট দিচ্ছে, একদিন আপনি তাকে বসতে দেন চেয়ারে, এটা আপনার সমস্যা, এটা তো পাবলিকের সমস্যা না। পাবলিক তাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছে, তার 5 বছরই থাকা উচিত এই পদে। 5 বছরের জন্য থাকলে পরেই কেবল পাবলিকের সে রায়, সে রায়টাকে অনার করা হবে। আমি তো আপনি এইভাবে বলতে মনে করি। যাচ্ছেন যে ইশরাকের 5 বছর থাকতে পারে, আপনার এটাতে সমর্থন আছে? আমি এটা নৈতিকভাবে মনে করি নৈতিকভাবে উচিত। মনে আছে। হ্যাঁ, উচিত ডক্টর মনে করি। ইউনূসকে তো দল মত নির্বিশেষে সবাই প্রধান উপদেষ্টা হিসেবে এই দেশের দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনি এসে কে দায়িত্ব এখানে দিয়েছিল? বলছেন কয় বছর দল জন্য মত দিয়েছিল? নির্বিশেষে- তাকে কি 5 বছরের জন্য দিয়েছিল নাকি? তাকে দিয়েছে একটা নির্বাচন করার জন্য। না কোনো এটা ধরাবাধা, কিসের মধ্যে কি কি মিশাচ্ছেন? না কোনো ধরাবাধা ছিল? কেন? ডক্টর ইউনূসকে যখন প্রধান উপদেষ্টা হিসাবে দল মত নির্বিশেষে সবাই বলছে দল আপনি দেশের- মত নির্বিশেষে তাকে দায়িত্ব আপনারা দেয় কোনো- নাই। আমি না, আবার শেষ না, করে না, কোনো দেখেন। time frame এটা বেঁধে ভুল দিয়েছিল? ধারণা আপনার। কোনো time frame বেঁধে দিয়েছিল? আপনাদের ভয়ঙ্কর প্রশ্ন শেষ মুহূর্তে উঠাইছেন। জি, please। এটা তো উঠাইতে পারেন না। জি, please। তাকে দল মত নির্বিশেষে দেওয়া হয় না দায়িত্ব। জি। তাকে সে তো এসেই বলছে আমার এমপ্লয়ার হলো ছাত্ররা। জি। যে ছাত্ররা এখানে সমাবেশ দেখলে 200 লোক হয় না, জি, ওরা তারা এমপ্লয়ার। আচ্ছা দলমত নির্বিশেষে তারা এমপ্লয়ার না, ওগুলো কোয়েন না। আচ্ছা, এই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। মাসুদ আজকে কামাল, আলোচনা ধন্যবাদ করেন, মাসুদ কামাল, ধন্যবাদ কামালউদ্দিন সবুজ। প্রিয় দর্শক, এই ছিল জেএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।